ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আদানি পাওয়ার হচ্ছে পাওয়ার সেগমেন্টের আরেকটা অন্যতম কোম্পানি। এই কোম্পানিটা শুধু পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন সেই কাজ করছে না, তার সাথে কিন্তু এখন রিনিউয়েবল সেক্টরেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং রিনিউয়েবল সেক্টরের সাথে সাথে কিন্তু কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু দেখুন, রিটার্ন যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কোম্পানিটা 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে। 6 মাসে 64% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 159% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে 1300% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? এই কোম্পানিটার কিন্তু আজকেই রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে। দেখুন, কোম্পানিটার রেজাল্ট আজকে 1 তারিখ, 19টা নয় মানে 7টা নয় কিন্তু ডিক্লেয়ার করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। দেখুন, সিকোয়েন্স দেখলে দেখা যাবে 31/3/2023, ওকে, 12/23/3/24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। চলুন এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাই। আমরা যদি টোটাল ইনকাম দেখি তাহলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছিল। 1 বছর আগে কোম্পানি 10,795 করোড়, আগের কোয়ার্টারে 13,355 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 13,881 করোড়। তো কোম্পানির ইয়ারলি ইনকাম যেটা কিন্তু অনেকটা বেড়েছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য একটু কিন্তু বেড়েছে। চলুন, ইনকাম তো হলো, এবার আমরা কোম্পানির খরচা দেখব, কারণ খরচা যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু প্রফিটটা ভালো আসবে। তো যদি টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে 1 বছর আগে কোম্পানি এক্সপেন্সেস কী করেছিল, 9,897 করোড়, আগের কোয়ার্টারে 10,144 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 10,323 করোড়। তো ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্য বেড়েছে খরচা। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কি দেখব, আমরা প্রফিট বিফোর ট্যাক্স এনি অ্যাডজাস্টমেন্ট দেখব। তো দেখলে দেখা যাবে কিন্তু 1 বছর আগে কত, 897, আগের কোয়ার্টারে 3210, এই কোয়ার্টারে 3557। তো 897টা 3557 হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু 3210টা সামান্য কিন্তু এখানেও জাম্প করেছে কোয়ার্টারলি। তো চলুন এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স, বা বলতে পারেন যে নেট প্রফিট, যেই প্রফিটটা সব কিছু অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির ঘরে ঢোকে। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি কী করেছে, 5,242, আগের কোয়ার্টারে কী করেছে 2737, এই কোয়ার্টারে 2737, আগেরটাও 2737.96 ছিল, এই কোয়ার্টারে 2737.24। তো এখানে যে নেট প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি অনেকটাই পড়ে গেছে, কোয়ার্টারলি ফ্ল্যাট। তো এরকমটা কেন হলো, কারণ একটু আগে যে আমরা প্রফিটটা দেখছিলাম, সেই প্রফিটটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে সব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ইয়ারলি প্রফিটটা কিন্তু অনেকটা জাম্প করেছে, 897। সেই ইয়ারলি প্রফিটটা 5,242 কী করে হলো। তো এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাবদ কিন্তু অনেক কিছু যুক্ত হয়েছে। দেখুন, দেখলে দেখা যাবে যে এখানে দেখুন এটা কি, যে যতগুলো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট ছিল সবকটা কিন্তু অ্যাড হয়েছে, এখানে সেগুলো কিন্তু মাইনাস হয়েছে। ঠিক আছে, যতগুলো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট, কারেন্ট ট্যাক্স বলুন, ট্যাক্স এক্সপেন্স বলুন, এবং ডিফারেন্ট ট্যাক্স চার্জেস বলুন, এগুলো সব কটা কিন্তু 1 বছর আগে যেটা ছিল সেটাতে কী হয়েছে, অ্যাড হয়েছে। ব্যাকেটে থাকা মানে কিন্তু অ্যাড হওয়া। টোটাল কত অ্যাড হয়েছে, 4,725 করোড়। ঠিক আছে, তো এটা বলছে টোটাল ট্যাক্স এক্সপেন্সেস, এটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, যেটা ডেবিট হয় সেটা কিন্তু ক্রেডিট হয়েছিল, যার জন্য কোম্পানির প্রফিটটা এতটা দেখিয়েছে। তো স্যার ওটা ভাবার কিছু নেই, কারণ কোম্পানির মেন যে প্রফিট, ইনকাম মাইনাস এক্সপেন্সেস, সেটা কিন্তু কোম্পানির যে মেন বিজনেস বলতে পারেন সেটা যথেষ্ট ভালো করেছে। তো এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য এরকম প্রফিটটা এখানে শো করছে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, বলতে পারেন কোম্পানির রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। শুধু কোয়ার্টারলি কোম্পানি কী করেছে, ফ্ল্যাট টাইপ একটা নাম্বার দেখিয়েছে, এটা হচ্ছে ভাববার বিষয়। তো দেখা যাক মার্কেট কীভাবে এটাকে নেয়, অর্থাৎ কালকে মার্কেট ওপেন হওয়ার পরে যদি মার্কেট এটাকে পজিটিভলি নেয় তাহলে ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, আর যদি নেগেটিভলি নেয় তাহলে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাবে। তো স্যার আমি সবসময় বলি, যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিজে ক্লিয়ার হয়ে নেবেন আপনি এই কোম্পানিতে কেন ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু আপনি স্টকটাকে যে কোনো সময়, খারাপ সময় হোল্ড করতে পারবেন। তো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে যদি বলেন তাহলে কিন্তু রেজাল্ট ঠিকঠাক আছে, আর কোম্পানি যে বিজনেস করে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। তো এইসব মাথায় রেখে কিন্তু চিন্তাভাবনা করবেন।
ঠিক আছে, এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন ব্রেকিং নিউজটা কি সেটা দেখে নিই। দেখুন স্যার, যতগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়ার মধ্যে, তার মধ্যে এই যে গোদরেজ গ্রুপ, এই গ্রুপটা কিন্তু অনেক পুরনো গ্রুপ, 127 বছরের, অ্যাজ ইট ইজ টাটা, অ্যাজ ইট ইজ রিলায়েন্স। তো এত বড় পুরনো গ্রুপ, সেই গ্রুপটা অনেক কোম্পানি কিন্তু লিস্টেড রয়েছে মার্কেটে। তার মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, গোদরেজ প্রপার্টিজ রয়েছে, গোদরেজ কনজিউমার রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু অনেক কোম্পানি হচ্ছে লিস্টেড রয়েছে। এই গ্রুপটাকে কিন্তু কংগ্লোম্যারেট গ্রুপ বলে। কংগ্লোম্যারেট গ্রুপ মানে এই গ্রুপের কংগ্লোম্যারেট সেই সব কোম্পানিগুলোকেই বলে যেসব কোম্পানিগুলোর কিন্তু একাধিক বিজনেস রয়েছে বিভিন্ন সেক্টর ওয়াইজ। তো দেখুন কোম্পানিটার জন্ম হয়েছে কবে? কোম্পানিটার জন্ম হয়েছে 1897, 1897। এখন 127 বছর কোম্পানিটা পূর্ণ হয়েছে। ঠিক আছে, দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, কোম্পানিটা এরোস্পেসে রয়েছে, এগ্রিকালচার, কনজিউমার বলছে, হোম অ্যাপ্লায়েন্সে রয়েছে, কেমিক্যাল রয়েছে, কনস্ট্রাকশনে রয়েছে, ইলেকট্রনিক গুডস রয়েছে, টেলিকমিউনিকেশন রয়েছে, ফার্নিচার রয়েছে, রিয়েল এস্টেটে রয়েছে, ইনফোটেক রয়েছে। তো এই জন্যই কিন্তু এই কোম্পানিটাকে কংগ্লোম্যারেট কোম্পানি বলে। দেখুন সাবসিডিয়ারি দেখলে দেখা যাবে, একটু আগে আমরা যেগুলো দেখছিলাম, কনজিউমার প্রোডাক্ট আছে, গোদরেজ ইনফোটেক রয়েছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, প্রপার্টিস রয়েছে, এগ্রোভেট রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু এরোস্পেস বলুন, হাউজিং ফাইন্যান্স বলুন, এইসব ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এত বড় কোম্পানি, এত বড় বিজনেস, এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। চলুন এবার নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। তো নিউজটা হচ্ছে এটাই যে 127 বছরের এই গোদরেজ যে এম্পায়ার বা বলতে পারেন এই যে প্রপার্টি গোদরেজের, সেটা কিন্তু দুটো ভাগে স্প্লিট হতে চলেছে। স্প্লিট মিন্স দুটো ভাগ হতে চলেছে বলতে পারেন। তো একটা ভাগ কার কাছে যাবে? আদি নাদির টু কিপ লিস্টেড ফার্ম, যেগুলো লিস্টেড আছে সেগুলো হচ্ছে তারা দায়িত্ব সামলাবে, তাদের কাছে যাবে। এবং কিছু আনলিস্টেড যেগুলো রয়েছে সেগুলো কার কাছে যাবে? সেগুলো যাবে জামশেদ এবং স্মিতা। তো বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু গোদরেজ প্রপার্টি দুটো ভাগ হতে চলেছে। অ্যাজ ইট ইজ যেরকম রিলায়েন্স ছিল, রিলায়েন্সের দুটো ভাগ হয়েছিল এবং একটা গেছিলো অনিল আম্বানির কাছে, একটা গেছিলো হচ্ছে কার কাছে? মুকেশ আম্বানির কাছে। সেরকমভাবেই বলতে পারেন এই যে গোদরেজ প্রপার্টিস, এই কোম্পানিটা কিন্তু গোদরেজ যে গ্রুপ, সেই গ্রুপটা দুটো ভাগে কিন্তু ভাগ হতে চলেছে। কত বছর? 127 বছর পর। এই যে খবরটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু গ্রুপ সাইড, মানে এই গ্রুপেই কিন্তু জানিয়েছে। তো একদম কিন্তু পাকাপাকি খবর, যেটা আগে আমরা পেয়েছিলাম রিপোর্টের মাধ্যমে, এখন কিন্তু পাওয়া যাচ্ছে পুরো পাকাপাকি খবর, যেটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিন্তু ডিভাইডেড হচ্ছে। এবং এই দুটো ভাগের মধ্যে যেটা একটু আগে বললাম যে আদি গোদরেজ, যার 82 বছর বয়স, এবং হিজ ব্রাদার নাদির 73 বছর বয়স, এইটা হচ্ছে একটা পার্ট, মানে এই দুজনের কাছে যাচ্ছে। এবং আরেকটা পার্ট বা আরেকটা সাইড যেটা, সেটা কিন্তু কার কাছে যাচ্ছে? জামশেদ গোদরেজ, যার বয়স 75, এবং স্মিতা গোদরেজ, যার বয়স 74। এইভাবে কিন্তু ভাগটা হচ্ছে। তো স্যার দুটো ভাগ হচ্ছে, ভাগ হয়ে দুটো আলাদা আলাদাভাবে কিন্তু এখন পরিচালনা হবে। তো দেখার বিষয় যে এটাই, যে এই কোম্পানিটা ভাগ হওয়ার পরে কেমনভাবে চলে। দেখুন যেমনভাবে আমরা দেখেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভাগ হয়েছিল, ভাগ হওয়ার পরে কিন্তু মুকেশ আম্বানি তার যে পার্টটা রিলায়েন্সের, সেই পার্টটাই কিন্তু অনেক উঁচুতে নিয়ে গেছে, এবং অনিল আম্বানি কিন্তু বাদবাকি যে পার্টটা ছিল সেই পার্টটাকে একদম পুরো শেষ করে দিয়েছে। তো এখন দেখার বিষয় যে এই গোদরেজ যে এত বড় গ্রুপ, সেই গ্রুপটা ভাগ হওয়ার পরে কীরকমভাবে চলে, তো মার্কেটই কীরকমভাবে রিয়্যাক্ট করে এই নিউজের ওপরে, সেটাও কিন্তু দেখার বিষয়। তো যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানি কিন্তু ভালো কোম্পানি, গোদরেজ প্রপার্টি বলুন, কনজিউমার বলুন, তো এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো কনসিয়াসলি ভালো মতন জেনে বুঝে নিয়ে তারপরে এগোনো উচিত এই গ্রুপের মধ্যে, যেহেতু এত বড় একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন ইয়েস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে আগের দিন ইয়েস ব্যাঙ্ক 3.5%-এর ওপরে কিন্তু পড়েছে। কন্টিনিউয়াসলি নিচে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে নিচে এসছে, আরও নিচে এসছে। একটুখানি রিকভারি মাঝখানে দেখা গেলেও সেটা কিন্তু পরবর্তীকালে আরও নিচে নামিয়েছে কোম্পানিটাকে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যদিও বা কোম্পানির যে রেজাল্ট আমরা দেখেছিলাম, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছিল ইয়েস ব্যাঙ্কটা। তো কি খারাপ নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি।
দেখুন নিউজটা হচ্ছে এটাই যে একটা ব্রোকিং হাউস যেটা আইসিআইসিআই সিকিউরিটিস তারা কিন্তু সেল রেকমেন্ডেশন দিচ্ছে কাকে? ইয়েস ব্যাঙ্কে, এবং টার্গেট দিচ্ছে কত? 20। এটা কিন্তু 30 তারিখের খবর, ঠিক আছে? তারা তাদের রিপোর্টে জানিয়েছে যে ইয়েস ব্যাঙ্ক কিন্তু 20 পর্যন্ত আসতে পারে। দেখুন স্যার, প্রথমত আমি বলে রাখি যে যে কোনো ব্রোকিং হাউস কিছু বললো এবং সেটা যে হবে এটা কিন্তু একদম বলতে পারেন অবাস্তব। যদি সেরকম হতো তাহলে কিন্তু প্রচুর কোম্পানিকে প্রচুর ব্রোকিং হাউস ডাউনগ্রেড করেছে, আপগ্রেড করেছে, সেরকম জায়গায় কিন্তু গিয়ে পৌঁছায়নি। যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি, ফিলিপস ক্যাপিটাল বলে একটা কোম্পানি ইরেডাকে বলছে কত 110 পর্যন্ত আসতে পারে, যেটা আগে তারা দিয়েছিল কত 80 দিয়েছিল, সেটাকে কিন্তু বাড়িয়ে এখন 110 করেছে। তো আগের টার্গেটও পূরণ হয়নি, আশা করা যায় এই টার্গেটও পূরণ হবে কিনা সেটা দেখার বিষয়। যদিও বা কোম্পানির বিজনেস বলছে কোম্পানি আরও ভালো করবে, তো সেই জায়গায় দিয়ে আইসিআইসিআই সিকিউরিটিস বলছে 20 পর্যন্ত আসবে ইয়েস ব্যাঙ্ক। তাদের পয়েন্ট অফ ভিউতে তারা বলছে যে কি, যে ব্যাঙ্কটা ভবিষ্যতে কিন্তু অত ভালো পারফরমেন্স করবে না, তাই তারা ডাউনগ্রেড করেছে। তো ডাউনগ্রেড করেছে মানে এই নয় যে 20-তে আসতেই হবে বা চলে আসবে। দেখুন কোম্পানি যদি ভালো করে তাহলে কিন্তু মার্কেট ডিসাইডেড করবে যে কোম্পানিটা 20-তে আসবে না 40-এ যাবে। আগে কিন্তু দেখতে হবে যে কোম্পানির বিজনেস যদি ঠিকঠাক করে তাহলে চিন্তা করার কিছু নেই। 20-তে তো ভুলে যান, কোম্পানি হয়তো ওখান থেকে আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। শুধু জানতে হবে যে কোম্পানি বিজনেস ঠিকঠাক করছে কিনা। হ্যাঁ, আমরা জানি যে এই কোম্পানিটা ইয়েস ব্যাঙ্ক, এই ব্যাঙ্কটা কিন্তু একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। তো আরবিআইয়ের হস্তক্ষেপে সেই খারাপ সময়টা কিন্তু ব্যাঙ্কটা কাটিয়ে উঠেছে। তো আশা করা যায় এখান থেকে কোম্পানিটা কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে, বা ভালো করছে অলরেডি কোম্পানিটা কিন্তু ব্যাঙ্কটা বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার ডিসিশন আপনি কি করবেন। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।